হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ট্রাভেল করব বাংলাদেশের পরিবহন জগতের সম্রাট হানিফ এন্টারপ্রাইজের সাথে। ট্রাভেলের পাশাপাশি হানিফ এন্টারপ্রাইজকে কেন বাংলাদেশের পরিবহন জগতের সম্রাট বলা হয় তা নিয়ে ছোটোখাটো কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করেছি সবার সাথে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহবুবুর রহমান খান। গতদিন রাতে সোহাগ প্রেস্টিজের স্ক্যানিয়া ডাবল ডেকার বাসটির ব্লগের পর আমরা যাচ্ছিলাম একটু ইকোনমিক অপশন। তখনও পর্যন্ত কিন্তু বাংলাদেশের ডিজেলের প্রাইস বাড়েনি, যার ফলে ভাড়া ছিল মাত্র 480 টাকা চিটাং থেকে ঢাকা পর্যন্ত। যথাসময়ে কাউন্টারের সামনে পৌঁছে গেল হিনোওয়ানজে নন এসি এই বাসটি। সকাল 8:30টায় চিটাংয়ের একে খান থেকে যাত্রা শুরু করলাম আমরা। আমাদের টেন্ডেন্সি একটাই ছিল, যত দ্রুত সম্ভব আমরা যেন ঢাকা পৌঁছাই, কারণ রাতে কিন্তু ঢাকা থেকে আবার খাগড়াছড়ির জন্য আমাদের টিকিট রিজার্ভ ছিল। বরাবরের মতোই হানিফ এন্টারপ্রাইজের নন এসি এই বাসগুলোর সিট স্যাটিসফাই করেছে আমাকে। হানিফ এন্টারপ্রাইজের ওয়ান অফ দ্য বেস্ট সিটের ভিতরে এই সিটগুলো বলে আমি মনে করি। সিটগুলোতে রয়েছে লেগ রেস্টের সুবিধা। ব্ল্যাক কালারের এই সিটগুলো দেখতেও কিন্তু অনেকটাই অ্যাট্রাকটিভ, পাশাপাশি বডির সাথেও বেশ ভালোই মানিয়ে যায় সিটগুলো। প্রত্যেকটি সিটের সাথেই রয়েছে লেগ রেস্টের সুবিধা, যার ফলে বাসটিতে 40টি সিট না দিয়ে 36টি সিট দেওয়া হয়েছে, যাতে হিউজ পরিমাণের লেগ স্পেসেরও সুবিধা পায় যাত্রীরা এই বাসগুলোতে। নন এসি বাস হিসেবে যাত্রীদের জন্য যতটুকু কমফোর্টেবল করা সম্ভব ঠিক ততটাই করেছে হানিফ এন্টারপ্রাইজ। প্র্যাকটিক্যাল লাইফ অনুযায়ী অল্প কিছু বাস নিয়ে যদি সার্ভিস পরিচালনা করা যায় তবে বাসগুলো মেনটেন করা অনেকটাই সহজ হয়ে দাঁড়ায়। তবে বাসের সংখ্যা যদি হয় বাংলাদেশের নন এসি বাসগুলোর ভিতরে সবচেয়ে বেশি, তবে সেই বাসগুলোকে মেনটেন্স করা যে কতটা কঠিন তা হানিফ এন্টারপ্রাইজেরই জানা আছে। তবে তাদের প্রত্যেকটি বাসকেই যাত্রীদের কাছে সবচেয়ে ভালোভাবে তুলে ধরার জন্য তারা কিন্তু সর্বদাই প্রস্তুত, যার ফলে দেশের সর্বোচ্চ সংখ্যক নন এসি বাসের এই অধিকারী বাস কোম্পানিটি তাদের কোয়ালিটি সম্পর্কে সবসময় সচেতন এবং সবসময় তারা তাদের কোয়ালিটির বেস্টটাই প্রোভাইড করে যাত্রীদের। তো এত কথা বলার পর আন্দাজ করতেই পারছেন, নন এসি বাসে যদি হানিফের রুট থাকে তবে হানিফই আমার মতে বেস্ট অপশন সেই রুটের। আর এজন্যই দেশের পরিবহন জগতের সম্রাট কিন্তু তাদেরই বলা হয়। বিশেষ করে নন এসি সার্ভিসে হানিফের উপরে যে কেউ নাই, এ ব্যাপারে আমি 100% শিওর। আমাদের ড্রাইভার সাহেব দেখতে অনেকটা তামিল মুভির হিরোর মতো ছিল, তো আমরাও ফার্স্টে দেখে তাকে এটাই বলতেছিলাম। সকাল 8:38 জার্নি শুরু হয় আমাদের সিট নাম্বার ছিল A12। সাধারণত ব্লগের ক্ষেত্রে আমরা সবসময় A12 সিটগুলোই প্রিফার করে থাকি। তো বলতে গেলে অনেকটা স্পিডিলি জার্নি শুরু হলো আমাদের। আমরাও বেশ এক্সাইটেড ছিলাম যে রাস্তায় কী হবে না হবে, কারণ আমাদের কিন্তু টার্গেট ছিল যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় পৌঁছে একটু রেস্ট করে নেওয়া, কারণ রাত্রে কিন্তু আমাদের আরেকটি ব্লগ ছিল। এক্ষেত্রে একটা কথা বলে নেই যে 110 বা 120 যদি আপনি ড্রাইভিং করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজেলটা অনেক বেশি খরচ হয়। তো 80-90 এগুলো হচ্ছে আপনার এভারেজ। এক্ষেত্রে আপনি কিন্তু অনেকটাই অয়েল সেভ করতে পারবেন। তো ড্রাইভার সাহেব ঠিক তেমনটাই করতেছিল, 80-90 এরকম ধরে এসেছিল পুরো রাস্তা। আর ন্যাশনাল হাইওয়ে 1 অর্থাৎ N1 এর যে রোডটি, এখানে কিন্তু 80-90 একদম সেফ স্পিড বলা যায়, কারণ এখানে কিন্তু ম্যাক্সিমাম বাসগুলো 100+ ড্রাইভ করে থাকে। তো সেই ক্ষেত্রে সেন্সিবল ছিল, প্লাস আমরা হেভিলি ক্রুজও করে যাচ্ছিলাম, আমাদের সেরকম কোনো জাম ছিল না। তো আমরা মোটামুটি স্যাটিসফাইড ছিলাম। চিটাংয়ের একটা জিনিস আমাকে অবাক করেছে, সেটা হচ্ছে মিনি বাস। এখানে কিন্তু এমনি বাসের চেয়ে মিনি বাসের পরিমাণই অনেক বেশি দেখতে পেয়েছি আমি। দিনে আসার একটা অ্যাডভান্টেজ হলো রাতে যত ট্রাক থাকে দিনে কিন্তু অত বেশি ট্রাক এই রোডে থাকে না। তো দিনের বেলা ট্রাকের যে প্রেশারটা ওইটা অনেকটাই কমই বলা যায়, আর এই কারণে কিন্তু দিনে আসলে একটু তাড়াতাড়ি আসা যায়। সো অ্যাজ ওয়েল স্পিকিং বিফোর, আমাদের স্পিড কিন্তু 93, 95, 85, মানে 85 to 95 এর ভিতরেই ছিল পুরো রাস্তা বলতে গেলে। নর্মালি নন এসি বাসে ট্রাভেল করার ক্ষেত্রে দেখা যায় এসি বাসগুলোকে একটু শান্তভাবে চলাচল করতে, বাট আমাদের সামনের যে দুটি এসি বাস ছিল, স্টারলাইন পরিবহন এবং গ্রিনলাইন পরিবহনের, সেই দুটি বাসই বেশ তাফালিং করতেছিল সারা রাস্তায়। তো এখানে কিন্তু আর্মির একটা বহর ছিল। আবার একটু আগেই আপনারা দেখতে পারলেন আমরা কিন্তু শাহী শ্যামলী এই দুটি বাসকেই পিছিয়ে রেখে চলে এসেছিলাম। তো এইখানে গ্রিনলাইন পরিবহন, স্টারলাইন পরিবহন, হানিফ, শ্যামলী, শাহী, তো সবগুলো বাসই আসলে আর্মির এই বহরের পিছনে একটু হলেও বিরক্ত ছিল, কারণ অনেকটা দুইটা লেনেই কিন্তু আর্মিদের ট্র্যাকটা ছিল।
তো এই জন্য সবাই একটু বিরক্ত ছিল, তো এই জায়গায় অনেক বেশি হর্ন বাজতেছিল, তো সবকিছু মিলে একটা উত্তপ্ত পরিবেশ ছিল এই জায়গায়। তো এটা নিয়ে কিন্তু একটা আলাদা ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, যারা ভিডিওটা দেখতে চান অবশ্যই দেখতে পারেন। তো এইখানে যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর, কারণ রাস্তার মাঝখানে যে ফুল গাছগুলো আছে এগুলো কিন্তু রাস্তার সৌন্দর্য ইনক্রিমেন্টে অনেকটাই হেল্পফুল। নর্মালি চিটাং এবং কক্সবাজার যারা ট্রাভেল করেন তারা কিন্তু রাতেই ট্রাভেল করে থাকে, বাট খাগড়াছড়িও বলেন, তো N1-এ আসলে যারা ট্রাভেল করে রাতেই ট্রাভেল করে থাকে। তবে এখানকার যে সাইড সিনারিও সেগুলো কিন্তু বেশ সুন্দর, আর দিনে ট্রাভেল না করলে এগুলো আসলে রিয়েলাইজ করা যায় না। তো দেখতে দেখতে আমরা একটা বাস স্টপে যে চলে আসলাম। তো এই বাস স্ট্যান্ডের নামটা কি আমার সঠিক জানা নেই, যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। দিনে ট্রাকের প্রেশার তুলনামূলক কম হলেও ট্রাক কিন্তু রাস্তায় বলা যায় যে অনেক বেশি ছিল। তো প্রেশার রাতের চেয়ে একটু হলেও কম বলা যায়, বাট বাস একদমই খুবই কম পাওয়া যায় এই রাস্তায় দিনের বেলায়। রাতে রাস্তায় বাসের পরিমাণও বেশি থাকে, ট্রাকের পরিমাণও বেশি থাকে। আমার পাশের যাত্রী লুকিয়ে লুকিয়ে আমার আধার কার্ড ছিল, তো তাকে আমি হাতে নাতে ধরে ফেললাম। ভাই এটা তো আমার। অর্ধেক খাইছি, অর্ধেক অর্ধেক খাইছি। তো অপরিচিত এই মানুষটি লুকিয়ে লুকিয়ে আমার কিন্তু একটি জলপাই অলরেডি খেয়ে ফেলছে, খেয়ে ঘুমানোর ভান করতেছে, যদিও আমি জানি যে সে ঘুমানোর ভান করতেছে। তো এরকম কেন করলো আমি জানি না, আমি হানিফ অথরিটিস এর কাছে তার বিচার জানাই। স্টারলাইনের বাসের সংখ্যা একটু একটু করে বেড়ে যাচ্ছে, অর্থাৎ আমরা আছি ফেনীর কাছাকাছি। এখন সময় সকাল 10টা বেজে 12 মিনিট। এখন আমরা ফেনীর মহিপাল ফ্লাইওভারটি ক্রস করছি। আমাদের জার্নি শুরু হয়েছিল 8টা 40 মিনিটের দিকে, অর্থাৎ বলা যায় প্রায় 1.5 ঘন্টায় আমরা ফেনীতে পৌঁছে গেছি। ফেনীর রাস্তার একটা স্পেশালিটি হলো আঁকা বাঁকা মানে টার্নিং যেগুলো, সেগুলো বেশ সুন্দর। তো এই টার্নিংগুলো আমরা আসলে এনজয় করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। সো অনেকক্ষণ ধরে টার্নিং টার্নিং খেলতে খেলতে আমরা চলে আসলাম আমাদের যাত্রা বিরতি হোটেল নূরজাহানে। এখানে 20 মিনিটের ব্রেক দেওয়া হয় এবং হানিফ এন্টারপ্রাইজের নন এসি বাসগুলো কিন্তু এখানেই ব্রেক দিয়ে থাকে। হোটেল নূরজাহানে আসলে আপনি যে জিনিসটি পাবেন সেটি হচ্ছে হানিফ এন্টারপ্রাইজের মেলা। রাতে আসলে এই মেলাটা আরো বেশি বড় হয়ে যায়। তবে একটা জিনিস অবাক করার মতো ছিল, কারণ আমরা যখন ব্রেক দিয়েছিলাম তখন কিন্তু হানিফ এন্টারপ্রাইজের যতগুলো বাস ছিল সব কিন্তু একই পেইন্টের বাস ছিল এবং এক একটা এক এক রুটের বাস ছিল। সো নাও ইউ আর এন্টারিং হোটেল নূরজাহান। এখানে কিন্তু স্টুডেন্টদের জন্য আলাদা একটি ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে। তো এটা সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা জাস্ট ফেসবুকে হোটেল নূরজাহান স্টুডেন্ট ডিসকাউন্ট লিখে সার্চ দিলে পেয়ে যাবেন আই হোপ। ঢুকার পরে রাইট সাইডে ছিল সুইট পোর্শন, এবং সুইট পোর্শনের পাশে দিয়ে কিন্তু অন্যান্য এই যে ললিপপ টলিপপ রাখা আছে বড় বড়। এখানে রাইট সাইড এবং লেফট সাইড বোথ সাইডে কিন্তু অনেক বড় স্পেস আছে, লঞ্চ স্পেস আছে বসার জন্য এবং নাস্তা টাস্তা করার জন্য। তো ফার্স্ট ফ্লোরে খুব কম মানুষই যায়, গ্রাউন্ড ফ্লোরে কিন্তু ম্যাক্সিমাম মানুষ অর্ডার করে থাকে। উপরে উঠতে নিয়ে মুশফিকুর রহিম ভাইয়ের কথা মনে পড়ে গেল, কারণ একটি আয়না কিন্তু সামনে ছিল এবং একটি অ্যাকোয়ারিয়ামও ছিল। হোটেল নূরজাহানের এই ফ্লোরের কিন্তু এই অংশটা কমপ্লিট, আর এখানে যে অংশটা এটা কাজ চলছে এখনো কমপ্লিট হয়নি। তো যেটা কমপ্লিট আছে সেখানে আমরা বসতে যাচ্ছি। হোটেলের খাবারের কথা যদি আসি, তবে মিডওয়ে ব্রেক কিন্তু যেসব হোটেলে দেওয়া হয় সবগুলো হোটেলে কিন্তু প্রাইস একটু বেশি। তো এখানে আমার কাছে আরও একটু বেশি মনে হয়েছে সব কিছুর প্রাইস। তো এইটা ছিল আমাদের চুনা। তো এই চুনাটা আমরা খাইছিলাম মনে হয় 80 টাকা পিস। তো বার্গারটার কোয়ালিটি এতটাই খারাপ ছিল যে বলার মতো না। আই থিঙ্ক এই বার্গারটা বানাতে ওদের 10 থেকে 15 টাকা ইউজ হয়েছে এবং এই বার্গারটা ওরা সেল করতেছে 80 টাকা দিয়ে। তো এখানে আসলে হোটেলের লাভ আছে, প্লাস আরও অনেক লাভটাও আছে। তো অনেক মানুষ আসলে এইসব থেকে টাকাটা পাইছে। জাস্ট আমরা পাইছি 15 টাকার জিনিস, বাট আমরা দিছি 80 টাকা। তো বাকি 65 টাকা আসলে অনেকজনের ভিতরে ডিস্ট্রিবিউট হয়ে গেছে বলা যায়। আপনার সাইজে বড় দিচ্ছে না ভাই, আমার খুব ছোট হয়ে গেল। ভাই একটু চেঞ্জ করে দেন না, দেন না ভাই। তো যে হানিফে আর উঠমই না।
হানিফের ওখানে তো 10 টাকা পেঁয়াজিওয়ালা বার্গার 80 টাকা দিয়ে খেয়ে এখন আমরা একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, কারণ খাওয়াটাও ঠিকমতো হয়নি রাতের থেকে, প্লাস এখন আবার আরেকটা চুনা, তো সব কিছু মিলিয়ে চুনার উপর দিয়ে যেতেছিল দিনটা। প্রান্তিক পরিবহনের বাম্পার ধরে এখন আমরা কুমিল্লায় পৌঁছে গেছি। একটি সুখবর হচ্ছে প্রান্তিক পরিবহনের ফ্লিটে বেশ কয়েকটি এসি বাস যুক্ত হতে পারে রিসেন্ট, তো সেই বাসগুলোর কভার ইনশাল্লাহ আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি, যাতে ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো আপডেট সবার আগে পৌঁছায় আপনার কাছে। আমার পেকর পেকর শুনতে শুনতে অনেকেই বিরক্ত হয়ে গেছেন, আমিও বলতে বলতে বিরক্ত হয়ে গেছি, বাট ব্লগার বেশিক্ষণ আর কন্টিনিউ করবো না, জাস্ট 3টা ব্রিজ আছে আর এরপর আমরা চলে যাব আমাদের ফাইনাল ডেস্টিনেশন সায়দাবাদে। দ্বিতীয় গোমতী সেতু, মেঘনা সেতু এবং কাঁচপুর সেতু পার দিয়ে এখন আমরা যাত্রাবাড়ির দিকে আগাচ্ছি, অর্থাৎ এখন আমরা ঢাকার দিকে ঢুকে যাব। দেখতে দেখতেই আমরা হানি ফ্লাইওভারের উপরে চলে আসলাম, অর্থাৎ আমাদের জার্নি প্রায় শেষের দিকে। সায়দাবাদে আমাদের বাস নামানোর পর আমাদের ডেস্টিনেশন হচ্ছে গাবতলী। তো এখান থেকে আসলে একটা কোস্টার বাস অর্থাৎ ছোট বাস যাবে, যেটা আমাদেরকে সায়দাবাদ থেকে আবার গাবতলীতে নিয়ে যাবে। ঢাকা সিটির ক্ষেত্রে রাত 9টার আগে বড় বাসগুলো ভিতরে ঢুকতে পারে না, এই জন্যই আসলে সায়দাবাদ থেকে একটি কোস্টার বাসের ব্যবস্থা রাখা হয়েছে, যেটি আমাদেরকে গাবতলী, কল্যাণপুর, টেকনিক্যাল মানে এইসব জায়গাগুলো পৌঁছে দিবে। রাস্তায় শুধুমাত্র একটা জায়গায় বিশাল জাম ছিল, একটা মিছিল ছিল কোনো নির্বাচনী প্রচারণার, তো সেইটার কারণে 1:24 আমরা আসলে সায়দাবাদে পৌঁছাই। জার্নি আসলে একটা টেক্সট বুক জার্নি ছিল, মানে হানিফ এন্টারপ্রাইজ থেকে যেমনটা আশা করা যায় ঠিক তেমনটাই জার্নি ছিল। আপনি স্পিডের দিক থেকে বলেন কিংবা কমফোর্টের দিক থেকে বলেন, মানে নন এসি সার্ভিসে একটা পারফেক্ট জার্নি যেটাকে বলা যায়, সেটাই আসলে আমরা পেয়েছিলাম। ডেস্টিনেশনে পৌঁছানোর পর ড্রাইভার সাহেব থেকে বিদায় নিয়ে নিলাম। এমনিও আমার ফেসবুকে অনেক লোক আছে। আচ্ছা ঠিক আছে। সব মিলিয়ে বলা যায় আমাদের জার্নিটা স্যাটিসফাইড ছিল। আমরা কিন্তু কোনো রকমের ব্যথা কিংবা কোনো রকমের ক্লান্তি অনুভব করিনি এতক্ষণ বসে থাকার পরও। পাশাপাশি আমরা যথাসময়ে পৌঁছে গিয়েছিলাম এবং আমাদের কোস্টার বাসটি 5 মিনিটের ভিতরেই চলে আসে। বাসের ড্রাইভার, হেল্পার এবং সুপারভাইজার সাহেব সবাই কিন্তু বেশ সাপোর্টিভ ছিল এবং সবাই বেশ ভালো ছিল। অতঃপর আমাদের কোস্টার বাসে আমরা উঠে যাই এবং 2টার ভিতরে আমরা কল্যাণপুর বাস স্ট্যান্ডে নেমে পড়ি। দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আজকের এই ব্লগটি আপনার কাছে কেমন লেগেছে তা আমাদের জানাবেন। ইউটিউব চ্যানেলের পাশাপাশি এই মার্কেট অ্যানালাইসিসের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। এছাড়া বাস সম্পর্কে ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাসলাওয়ারে।